সরকারের ১৮০ দিন পূর্তিতে জবাবদিহিতার মঞ্চে মন্ত্রী উপদেষ্টারা। প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর, ধ্বংসস্তূপ মেরামতের চেষ্টা, জ্বালানি সংকট সমাধানে ৪০,০০০ কোটি টাকা বাড়তি বরাদ্দ। নির্বাচিত সরকার হওয়ার কারণেই প্রতিটি ক্ষেত্রে প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিত করা। আজকের যে অনুষ্ঠানটি সেই জবাবদিহিতারই একটি অংশ। ধ্বংসস্তূপকে আগে আমাদের প্ল্যানকে বাস্তবায়ন করার উপযোগী করার একটা দায়িত্ব আমাদের ঘাড়ে পড়ে আছে। বিদ্যুৎ এবং জ্বালানি এমন এক বিষয় যে আপনি চাইলেই খুব দ্রুত সমাধানের বিষয় না। এটা কষ্ট হচ্ছে, আমরা সেই জন্য দুঃখিত, কিন্তু আমরা সমাধানের জন্য চেষ্টা করছি। সরকারের গণমুখী কর্মসূচি ঘিরে বাড়ছে প্রত্যাশা, স্থিতিশীলতা ফেরানোই বড় অর্জন। মোটা দাগে সর্বোচ্চ নেতৃত্ব পর্যায়ে বেশ কিছু দৃশ্যমান অভূতপূর্ব পদক্ষেপ দৃষ্টান্ত স্থাপন করার মতো দেখা যাচ্ছে, যেটি প্রশংসনীয়। সংস্কার এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর সুশাসন প্রতিষ্ঠায় আগামী দিনে এটাই হবে সরকারের পরীক্ষা। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি তোহা খান তামিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে সরকারের উদাসীনতা দেখছে বিরোধী জোট। নাগরিক চাহিদা পূরণে ব্যর্থতার অভিযোগ, সংসদের চেয়ে রাজপথেই বেশি সরব জামাত। ইসির প্রস্তুতি শেষ হলে স্থানীয় নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ। চলতি অর্থ বছরের মধ্যেই শেষ হবে ভোট গ্রহণ। বরাদ্দ ৬,০০০ কোটি টাকা, জানালেন প্রতিমন্ত্রী। শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ। আইনি পথে ফিরিয়ে এনে করা হবে বিচার, জানালেন চিফ প্রসিকিউটর। চট্টগ্রামের দুঃখ জলাবদ্ধতা, ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে বন্দনগরীর প্রধান সড়ক থেকে অলিগলি। পানিবন্দী মানুষের দুর্ভোগ চরমে। এবং ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ শেষ হচ্ছে আজ। সময়সীমা বাড়ানো নিয়ে অনিশ্চয়তা। হরমুজ ঘিরে মন্তব্যের জেরে ট্রাম্পের পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি তেহরানের। সরকারের ১৮০ দিন পূর্তির বিশেষ প্রতিবেদন। সরকারের ১৮০ দিন পূর্তিতে মতবিনিময়ে বিভিন্ন খাতে সরকারের অগ্রগতির কথা তুলে ধরলেন মন্ত্রী উপদেষ্টারা। শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে সামাজিক সুরক্ষা খাতে গুরুত্ব দিয়ে চলছে কাজ। তারা বলেন, স্বৈরাচারের শাসনামলে দেশকে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। সরকারের প্রথমার্ধে তাই সবচেয়ে বেশি সময় যাচ্ছে ধ্বংসস্তূপ মেরামতে। জ্বালানি সংকট সমাধানে ৪০,০০০ কোটি টাকা বাড়তি বরাদ্দের কথাও জানানো হয় মতবিনিময়ে। বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তিতে জবাবদিহিতার মঞ্চে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভায় তারা তুলে ধরেন ৬ মাসে বিভিন্ন খাতে সরকারের অগ্রগতি। মতবিনিময় সভায় উঠে আসে সরকারের নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, প্রবাসী কার্ড প্রদানের মতো নানা কর্মসূচির সর্বশেষ তথ্য। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহাদি আমিন জানান, বর্তমান সরকারের একমাত্র ক্ষমতার উৎস জনগণ। সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে নির্বাচনী ইশতেহারকে ধারণ করে তা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। গত ৬ মাসে বাক স্বাধীনতা, আইনের অনুশাসন এবং মানবাধিকারের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ মানদণ্ড স্থাপন দেখেছি, যেখানে কোনো রাজনৈতিক নিপীড়ন হয়নি, যেখানে আমরা দেখেছি সর্বোচ্চ বাক স্বাধীনতা অনেক সময় সেটা সীমা লঙ্ঘন করেছে। স্বৈরাচারের শাসনামলে দেশের সব খাত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, প্রথম পর্বের দিনগুলোতে যতটুকু কর্মসূচি বাস্তবায়নের জন্য কাজ করা হচ্ছে তার চেয়ে বেশি সময় ব্যয় করতে হচ্ছে ধ্বংসস্তূপ মেরামতের কাজে। এই ধ্বংসস্তূপকে আগে আমাদের প্ল্যানকে বাস্তবায়ন করার উপযোগী করার একটা দায়িত্ব আমাদের ঘাড়ে পড়ে আছে। ফলে আমাদের পুরো পরিকল্পনাটাকেই ধ্বংসস্তূপকে পরিকল্পনা মাফিক পুনর্গঠনের কাজে নিয়ে যাওয়ার জন্য প্রথম দিকের একটি পর্ব আমরা এখন অতিক্রম করছি। প্রথম পর্বের এই দিনগুলিকে আমাদের ব্যয় করতে হচ্ছে যত না বেশি কর্মসূচি বাস্তবায়ন করার জন্য, তার চেয়ে বেশি বাস্তবায়ন করতে হচ্ছে ধ্বংসস্তূপকে নতুন কর্মসূচি গ্রহণ করার
উপযোগী হিসাবে গড়ে তোলার জন্য। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নির্বাচিত সরকার দায়িত্ব নেয়ার পর সামাজিক সুরক্ষা থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্যসহ সব খাতকে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ এবং আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা প্রবাহ আমাদের যে স্মুথ যে উন্নয়নের যে গতি সেখানে তো অনেকটা বাধা হয়েছে, কিন্তু সেই বাধা থাকার পরেও সেটাকে অতিক্রম করে এই সরকার জনগণের স্বস্তির জন্য এবং জনগণের কল্যাণের জন্য তার কাজ অব্যাহত রেখেছে। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান জানান, জ্বালানি সংকট সমাধানে বাড়তি 40,000 কোটি টাকা বরাদ্দ দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে সরকার। ইতিহাসে প্রথমবার আমাদের এই মাননীয় প্রধানমন্ত্রী উনি জনগণের কাছে দুঃখ প্রকাশ করেছেন, ক্ষমা চেয়েছেন এবং তাদেরকে আশ্বস্ত করেছেন যে যত দ্রুত সম্ভব আমরা এই সংকট সমাধানের জন্য ব্যবস্থা নিচ্ছি। প্রায় 40,000 কোটি টাকার মতো এডিশনাল বরাদ্দ দিতে হয়েছে। গত 6 মাসে দেশে বাক স্বাধীনতা, মানবাধিকারের ক্ষেত্রে সর্বোচ্চ দণ্ডে অবস্থান করছে বলে মত নীতি নির্ধারকদের। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে 180 দিন পার করল বিএনপি সরকার। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এরই মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল পুনঃখননের কাজ চলছে পুরোদমে। বিশ্লেষকরা বলছেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। তাদের গণমুখী কর্মসূচি ঘিরে বাড়ছে প্রত্যাশা। নূরে আলমের রিপোর্ট। আচরণ করিব। জনগণের বিপুল ভোটে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জোট গত 17 ফেব্রুয়ারি সরকার গঠন করে। দায়িত্ব নেয়ার পর থেকেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু হয়। এরই মধ্যে বিএনপি সরকার পার করল 180 দিন। প্রতিশ্রুতি অনুযায়ী গত জুন পর্যন্ত 70,000-এর বেশি পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হয়েছে, আর 20,832 জন কৃষকের মাঝে কার্ড বিতরণ করা হয়েছে। এর বাইরে প্রথমবারের মতো বর্তমান সরকার ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, যাজকদের সরকারি ভাতার আওতায় নিয়ে আসছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে 2,22,68,000 বৃক্ষরোপণ করা হয়েছে। 6 মাসে 2,165 কিলোমিটার খাল পুনঃখনন করা হয়েছে। 30,000 খালের ডিজিটাল ডাটাবেস তৈরি করা হচ্ছে। ভোট প্রদানের হাতের কালি শুকানোর আগে থেকে কিন্তু আমাদের প্রথম প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন শুরু হয়েছে। প্রায় প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা কমিটমেন্ট আমরা দেখেছি অনেকটাই দৃশ্যমানভাবে বাস্তবায়ন হওয়া শুরু হয়েছে। ক্লাসরুমে শিক্ষাকে আনন্দদায়ক করতে শিক্ষাক্রম পরিমার্জনের কাজ চলছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম ও ব্যাগ দিচ্ছে। স্বাস্থ্য সেবাকে জনবান্ধব করতে 5,000 চিকিৎসক এবং 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। দেশের 51 শয্যার উপজেলা হাসপাতালকে 151 শয্যায় উন্নীত করা হচ্ছে। সেই সঙ্গে দীর্ঘদিন বন্ধ থাকার পর সরকারের ব্যাপক প্রচেষ্টায় আগস্টের শেষে খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার। নারীর ক্ষমতায়নের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের ক্ষমতায়নের জন্য কৃষক কার্ড, শিক্ষা, স্বাস্থ্য সংস্কার, কর্মসংস্থান সৃষ্টি, খাল খনন, বৃক্ষরোপণ, প্রতিটা ক্ষেত্রে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে জানিয়ে বিশ্লেষকরা বলছেন, স্বৈর শাসনের সময় সীমাহীন লুটপাটের কারণে বিদ্যুৎ সংকট, অর্থনৈতিক সংকট তৈরি হচ্ছে। সেই সংকট মোকাবিলায় সমন্বিত পরিকল্পনায় জোর দিলেন তারা। এর মধ্যে দিয়ে আমরা মনে করি যে আসলে সদিচ্ছা নিয়ে যথাযথ পরিকল্পনার মধ্য দিয়ে সামনে এগিয়ে যাওয়ার ব্যবস্থাগুলো করতে পারলে জনস্বার্থগুলো তারা পূরণ করতে পারবে। সামাজিক সুরক্ষা কর্মসূচির সুফল মানুষ পেতে শুরু করেছে বলছেন গবেষকরা। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ওপর সরকারকে আরও জোর দেওয়ার তাগিদ তাদের। দৈনন্দিন জীবনে একটা বড় ইম্পর্টেন্ট অংশ হলো তার দ্রব্যমূল্যকে সহনীয় মাত্রায় রাখা। যত পারা যায় সিন্ডিকেটের দূরত্ব কমিয়ে আনে আরও কত বেশি সহনীয় মাত্রায় করা যায় দামটাকে। এর বাইরে বাক স্বাধীনতা সহ নাগরিকদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের ক্ষমতা অতীতের যে কোনো সময়ের থেকে অনেক ভালো অবস্থানে বলছেন সংশ্লিষ্টরা। তবে দুর্নীতি দমনে সরকারকে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে দ্রুত দুদক এবং মানবাধিকার কমিশন গঠনে তড়িৎ পদক্ষেপ নিতে হবে। সরকারের মেয়াদকালে যেসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে সেগুলোর প্রস্তুতি নেওয়ার সময় এই 180 দিন।
আগামীতে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে এমনটাই প্রত্যাশা বিশ্লেষকদের। নূরে আলম, সময় সংবাদ, ঢাকা। কঠিন চ্যালেঞ্জ নিয়ে যাত্রা শুরুর 6 মাস কেমন গেল, কিভাবে দেখা হবে সরকারের কার্যক্রম, তা নিয়ে মিশ্র মূল্যায়ন বিশ্লেষকদের। তারা বলছেন, কঠিন পরিস্থিতিতে দায়িত্ব নেওয়া সরকারকে মূল্যায়নের জন্য 180 দিন যথেষ্ট নয়। তবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ঋণ মওকুফ, খাল খননের মতো কর্মসূচি নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকারের সদিচ্ছার প্রতিফলন। তবে জ্বালানি সংকট সমাধান, কর্মসংস্থান, অর্থনীতি গতিশীল, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সুশাসন প্রতিষ্ঠায় অনেক পথ পাড়ি দিতে হবে সরকারকে। ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট। শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী 17 ফেব্রুয়ারি 2026 আগের সব প্রথা ভেঙে জাতীয় সংসদ ভবনে খোলা মাঠে শপথের মধ্য দিয়ে যাত্রা শুরু তারেক রহমান সরকারের। অজস্র চ্যালেঞ্জ আর আকাশচুম্বী প্রত্যাশা কাঁধে দায়িত্ব নেওয়া সে সরকার পার করল 180 দিন। সরকার গঠনের পরই দ্রব্যমূল্য, বাজার নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলার উন্নতি, বিদ্যুৎ জ্বালানি সরবরাহ সহ বেশ কিছু বিষয়কে অগ্রাধিকার দিয়ে 180 দিনের কর্মপরিকল্পনা ঠিক করে বিএনপি সরকার। এখন সে সময় পার হওয়ার পর কিভাবে মূল্যায়ন হবে সরকারের 180 দিন? এই সরকার একদিক থেকে অঙ্গীকার, অন্যদিক থেকে বিশাল সমস্যা, চ্যালেঞ্জ নিয়ে কিন্তু দায়িত্ব নিয়েছে। একটা সুশাসিত, দুর্নীতিমুক্ত, জনকল্যাণমুখী একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করার, রাষ্ট্র পরিচালনা করার যে সম্ভাবনা, সেটা চট করে 6 মাসে হয়ে যাবে সেটা আশা করাটা কঠিন। তবে যেটা কিছু ইঙ্গিত তো পাওয়া যায়, তাতে আমার কাছে যেটা মনে হয় মোটা দাগে সর্বোচ্চ নেতৃত্ব পর্যায়ে বেশ কিছু দৃশ্যমান অভূতপূর্ব পদক্ষেপ দৃষ্টান্ত স্থাপন করার মতো দেখা যাচ্ছে, যেটি প্রশংসনীয়। বিশ্লেষকরা মনে করেন, নানা অনিশ্চয়তা আর অস্থিরতা পেছনে ফেলে নতুন সরকারের দায়িত্ব নেয়ার পর দেশে ফিরেছে স্থিতিশীলতা। অনেক ক্ষেত্রেই প্রকাশ পেয়েছে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারের সদিচ্ছা, যার প্রতিফলন 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম মুয়াজ্জিন ভাতা, খাল খনন, বৃক্ষরোপণের মতো বেশ কিছু গণমুখী কর্মসূচি। আবার প্রধানমন্ত্রীর সাদামাটা চলাফেরা আর ভিভিআইপি প্রোটোকল সংকুচিত করার মাধ্যমে নতুন নজির গড়েছে সরকার। জবাবদিহিমূলক সরকারের একটা পরিচয় আমরা পেলাম। যতগুলো কমিটমেন্ট ছিল 6 মান্থে, তার ম্যাক্সিমাম সে মিট করার চেষ্টা করেছে। খাল খনন বলেন, সার দেওয়া বলেন, কৃষকের ঋণ মওকুফ বলেন, ফ্যামিলি কার্ড, এটা বোঝাচ্ছে যে সরকার অনেক বেশি কমিটেড ম্যানিফেস্টোর প্রতি। আবার এই ম্যানিফেস্টোতে কমিটমেন্ট মানি হলো সরকার জনগণের প্রতি কমিটেড, জনগণের ভোটটা সে চায় আগামীতেও। বাজেটেও কিন্তু কিছু কিছু তারা প্রতিশ্রুতি দিয়েছে। কর্মসংস্থানের জন্য তারা বলেছে, বিনিয়োগের জন্য বিভিন্ন ধরনের কর সুবিধা এগুলা দিয়েছে। তো এগুলো সবই হচ্ছে যে কিভাবে অর্থনীতিকে চাঙ্গা করা যায়। 180 দিনের এই সরকারকে কঠিন পরীক্ষায় ফেলেছে গ্যাস বিদ্যুতের সংকট। আবার মব কমলেও এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি আইন শৃঙ্খলা পরিস্থিতি। বিশ্লেষকরা বলছেন, সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি রোধ, কর্মসংস্থান, বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরিতে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে সরকারকে। চ্যালেঞ্জ কিন্তু ক্রমাগত বাড়ছে। ঝুঁকির মূল সূত্রগুলো একদিক থেকে আমলাতন্ত্র, যারা ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা যেগুলো আছে সেখানে তারা মূল প্রতিবন্ধকের ভূমিকা পালন করছে। অন্যদিক থেকে দ্বিতীয় যে ঝুঁকির সূত্র, সেটা আমি দেখছি রাজনৈতিক দল থেকে, যারা ক্ষমতায় আছেন, ক্ষমতাসীন দল, তারা ভাবছে এটা তো আমাদের পালা। সংস্কার এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর সুশাসন প্রতিষ্ঠায় আগামী দিনে এটাই হবে সরকারের পরীক্ষা, যে দুর্নীতির আসল জায়গাগুলো ওগুলোকে ভেঙে দেওয়া। এটাই যদি করতে পারে তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। বেকারত্ব কীভাবে দূর করা যায়, আর্থিক বন্টনটা যেন সঠিকভাবে হয় এবং আইন শৃঙ্খলাটাকে অব্যাহতভাবে উন্নত করা। আপনি যতই উন্নয়নের কাজ করেন, যত ভালো ভালো কাজে করেন, কোনো কিছু টিকবে না যদি মানুষ নিরাপদ বোধ না করে। যেন নিরাপদ বোধ করানোর জন্য যতগুলো কাজ আছে সবগুলো কাজেই ফোকাস করা উচিত। গত 6 মাসে কখনো কখনো দায়িত্বশীল কারো কারো মন্তব্য সরকারের জন্য ছিল বিব্রতকর। এক্ষেত্রে আগামীতেও সতর্ক থাকার তাগিদ বিশ্লেষকদের। পবিত্র একটি দায়িত্ব রয়েছে। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে সরকারের উদাসীনতা দেখছে বিরোধী জোট। নাগরিক চাহিদা পূরণে ক্ষমতাসীনরা ব্যর্থতার দিকে যাচ্ছে বলেও মন্তব্য তাদের। বর্তমান সরকারের 180 দিনের কার্যক্রম মূল্যায়নে সময় সংবাদকে এসব কথা বলেছেন 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। সরকার জুলাই অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখবে বলে প্রত্যাশা বিরোধী শিবিরের। শফিক মুন্সির রিপোর্ট।
ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদী শাসনের অবসান পরবর্তী বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচনে 2/3 জনমত নিয়ে নির্বাচিত হয় বিএনপি। গেল ফেব্রুয়ারি থেকে চলতি আগস্ট, ক্যালেন্ডারের হিসাবে সরকার গঠনের মেয়াদ মাত্র 6 মাস। এই কদিনেই সরকারের সফলতা ব্যর্থতার লিটমাস টেস্ট সম্পন্ন করার কথা জানাচ্ছেন বিরোধী দলীয় নেতারা। সমালোচনার পাশাপাশি জানান প্রত্যাশার কথাও। 180 দিনে here is no success. জুলাই সনদ ও গণভোট নিয়ে সরকারের অবস্থানকে জনগণকে দেয়া বিএনপির প্রতিশ্রুতির লঙ্ঘন বলে চিহ্নিত করছেন জামায়াত এনসিপির শীর্ষ নেতারা। গণভোট মানলে প্রধানমন্ত্রীর অসীম ক্ষমতার লাগাম টানা হয়েছে ওখানে। কর্তৃত্ববাদী হয়ে ওঠার যে ফরম্যাটটা বিদ্যমান সংবিধানে আছে এটা আর থাকবে না, এই কারণে ওনারা গণভোট আর মানেন না। যদিও তারা বলছেন যে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন, কিন্তু বাস্তবতা হলো যে জুলাই সনদে তো তাদের নোট অফ ডিসেন্টে ভরপুর, এবং তারা আসলে নোট অফ ডিসেন্টের বিষয়গুলোকেই তারা কার্যকর করতে চায়। নাগরিক সংকটের চিত্র তুলে ধরে বিরোধী দলীয় নেতারা বলছেন জনস্বার্থ সংরক্ষণে ব্যর্থতার দিকে যাচ্ছে এই সরকার। বিদ্যুতের দাম বৃদ্ধি হলো, জ্বালানির দাম বৃদ্ধি হলো, এবং গ্যাসের একটা সংকট চলছে এই মুহূর্তে, এবং মানুষ কিন্তু এক ধরনের নাভিশ্বাস এই জায়গাগুলোতে। আই হ্যাভ এ প্ল্যান, আমরা সব ভাবলাম যে কি একটা বড় প্ল্যান, তাই নাকি প্ল্যান 6 মাসের মধ্যে আবার হেলমেট বাহিনী নামবে, এটা প্ল্যান। বিদ্যুৎ থাকবে না, প্ল্যান। ভিন্নমত সহিংসতার ব্যাপারে বর্তমান সরকার দিন দিন ফ্যাসিবাদী হয়ে উঠছে বলেও অভিযোগ এসব নেতার। অল্পদিন হলো তারা সরকার গঠন করেছে, এর মধ্যেই যদি ক্যাম্পাসগুলোতে এই ধরনের একটা মারমুখী অবস্থানে ছাত্র সংগঠনগুলো যায়, যদি ছাত্রদলের পক্ষ থেকে বিভিন্ন জায়গায়, এবং আমরা সেখানে দেখছি যে শুধু ছাত্রদল না, আরও অনেকেই তাদের সঙ্গে এসে যুক্ত হয়ে পড়েন আর কি। ভিন্ন মতের উপরে দমন পূরণ, একদলীয় যে শাসন যেটাকে বলা হয় কর্তৃত্ববাদী, যেটা হাসিনা করেছে, সেদিকে যেত না ওনারা, তো সেই দিকে রওনা করার জন্য জুলাই সনদ বাস্তবায়ন করতে চাচ্ছেন না। এত সব সমালোচনার মাঝেও বর্তমান সরকার বর্ষা বিপ্লবের চেতনা সমুন্নত রাখবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন বিরোধী দলগুলোর শীর্ষ নেতারা। জুলাই সনদ বাস্তবায়ন সব রোগের মূল চিকিৎসা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। সংসদের চেয়ে রাজপথে বেশি সরব হওয়ার চেষ্টায় বিরোধী দল, এমন মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে সাংবিধানিক ও সংসদীয় রীতিতে দখল না থাকায় জুলাই সনদ ও গণভোটের বিষয়ে কার্যকর ভূমিকা রাখতে পারেনি জামাত। যদিও গ্যাস বিদ্যুৎ সংকটের মতো জনভোগান্তির ইস্যুগুলোতে রাজপথে সোচ্চার দলটি। নাজমুস সালিহের রিপোর্ট। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে রাষ্ট্র পরিচালনা ও সংকট সমাধানে সরকারকে সহযোগিতার হাত বাড়িয়েছে বিরোধী দল। সরকারের পক্ষ থেকেও বিরোধী দলের প্রতি সহযোগী মনোভাব প্রতীয়মান। নামের কাঙ্গাল নই, আমরা কামের কাঙ্গাল, কামটাই দেখতে চাই। অভ্যুত্থান পরবর্তী গণতান্ত্রিক সরকারের বিগত 6 মাসে জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিরোধী দল সংসদে সরকারের কতটা যৌক্তিক সমালোচনা করতে পেরেছে তা যেমন মূল্যায়ন করা হচ্ছে, তেমনি নাগরিক সংকট সমাধানে বিরোধী দলের ভূমিকাকে মূল্যায়ন করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সংস্কার, গণভোট, জুলাই সনদ, ৭২ সংবিধানে অনেক কথা বলেছি। বিশ্লেষকরা বলছেন সাংবিধানিক ইস্যুতে দক্ষতা কিছুটা কম থাকায় সংসদীয় উপায়ে জনমত গঠনে প্রত্যাশিত ভূমিকা রাখতে পারেনি বিরোধী জোট। আবার কেউ কেউ বলছেন নির্বাচনের আগে জুলাই সনদ ও গণভোটের বিষয়ে বিএনপির সঙ্গে জামাতের সমঝোতা ছিল রাজনৈতিক, কিন্তু বিএনপি এখন তা সাংবিধানিকভাবে মোকাবিলা করতে চাওয়ায় যুক্তিতর্কে পেরে উঠছে না বিরোধীরা। আমার কাছে মনে হচ্ছে তারা ঠিক সেভাবে প্রস্তুতি নিয়ে সংসদে যায় না, ঠিক পড়ালেখা করে না, এখনো আন্দোলনমুখী। সংসদীয় যে প্রটোকল আছে, সংসদীয় যে বিধি আছে, সংসদে যতক্ষণ আছেন আপনি ততক্ষণ ওই বিধি মেনে কাজটা করতে। বিএনপি কাউন্টার করছে সাংবিধানিক কাঠামোর আলোকে, আইন দিয়ে ওইটাকে কাউন্টার করতেছে। আর জামাতের এই যুক্তিটা হলো অনলি পলিটিক্যাল, আইনি না। দুই বিশ্লেষকই মনে করেন সংসদের চেয়ে রাজপথে বেশি সরব বিরোধী দল। এটা সত্যিকারের ইফেক্টিভ যে বিরোধিতা, এই বিরোধিতাটাকে তারা রাস্তায় যতটা ভালোভাবে করতে পারে সংসদের ভিতরে ততটা ভালোভাবে করতে পারছে না। রাজপথের কথা বলছে বারবার, রাজপথে চলে যাবে, রাজপথে গিয়ে দাবি আদায় করবে। এটা তখনই বলা যাবে যখন সংসদ ব্যর্থ হয়। সম্প্রতি গ্যাস বিদ্যুৎ সংকট কিংবা দ্রব্যমূল্য নিয়েও জনমত গঠন কিংবা সংকট সমাধানে কার্যকর রূপরেখা দিতে পারেনি জামাত, বলছেন বিশ্লেষকরা। গ্যাস দিয়ে, বিদ্যুৎ দিয়ে, নইলে কুদি ছেড়ে দেয়, এটা হলো তো রেটোরিক্স করে তো লাভ। যেটা বিরোধী দল করতে পারত, যে আসলে বিদ্যুতের সংকট সমাধান করতে ব্যর্থ হচ্ছে, কেন ব্যর্থ হচ্ছে সরকার, সেটা দেখাইতে পারতেছে না।
সে তো খালি স্লোগানের মধ্যে সীমাবদ্ধ রাখে। মানুষের অনেকগুলো ডিমান্ড আছে, সেই ডিমান্ড কি? মানুষ একটা স্থিতিশীলতা চায় বাজারের মধ্যে, মানুষ একটা স্থিতিশীলতা চায় শেয়ার মার্কেটে, মানুষ একটা আইন শৃঙ্খলা স্থিতিশীলতা চায়। দলীয় কর্মসূচি ও সংসদের কার্যক্রম মূল্যায়ন করে বিশ্লেষকদের মত, এখনই হয়তো সরকারকে চূড়ান্ত চাপ দিতে চায় না বিরোধী দল। খুব কশাস, সতর্ক বিরোধিতা, খুব সতর্কভাবে বিরোধিতা করে। সরকারের সাথে আরো কত বেশি বোঝাপড়া যেতে পারে সংসদে, সেটার দিকে তাদের ফোকাস করা উচিত রাজপথের আন্দোলনের চেয়েও। মাত্র 6 মাসেই বিরোধী দলের ভূমিকা মূল্যায়নের জন্য যথেষ্ট নয় মন্তব্য করে অপেক্ষা করার পরামর্শ বিশ্লেষকদের। আমার অনুমান। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ ফ্যাসিবাদী শাসন আমলের পর গণতান্ত্রিক যাত্রার 180 দিনেই নির্বাচনী ইশতেহারের বিভিন্ন প্রতিশ্রুতি পূরণ করেছে বিএনপি সরকার। আমরা এই প্রতিবেদনটি একটু পরে দেখার চেষ্টা করব। আমরা রাজধানীর হোটেল ওয়েস্টিনে সাংবাদিকদের চোখে জুলাই শীর্ষক অনুষ্ঠানে কথা বলছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ভিতর থেকে বোঝার অনেক সুযোগ হয়েছে যে এখানে কত পরস্পর বিরোধী স্বার্থ পক্ষ আসলে এখানে কাজ করে। মালিক পক্ষ, সম্পাদকদের আদর্শ নীতিমালা, আবার যারা সাংবাদিক তাদের এক ধরনের স্বার্থ, পরস্পর বিরোধী অনেকগুলো পক্ষ এখানে কাজ করে। তারপরে সেখানে রাজনৈতিক দলগুলোর প্রভাব ফেলার চেষ্টা থাকে। তো আমরাও বলতে গেলে যে নতুন দল হিসেবে বা যখন আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছিলাম, আপনাদের মনে থাকার কথা, আমরা মিডিয়ার কাছ থেকে কিন্তু আমরা যে ধরনের ব্যবহার পেয়েছি, বিশেষত আপনি দেখবেন কয়েকদিন আগেও হাসনাত আব্দুল্লাহর একটা বক্তব্যের কারণে একটা মিডিয়া তাকে নিয়ে 24 ঘন্টায় 20 থেকে 30টা বা 48 ঘন্টায় এরকম 20 থেকে 30টা রিপোর্ট তাকে নিয়ে করেছে। তো এইটা কোন ধরনের সাংবাদিকতা? আপনার হাউসের মালিকের বিরুদ্ধে সে দুর্নীতি করতে পারে, তার অনেক অভিযোগ থাকতে পারে, সে একজন যদি কর্পোরেট হাউসে, তার বিরুদ্ধে যদি আমরা কথা বলি তাহলে সেটাকে আপনি এইভাবে, এটাকে কোন সাংবাদিকতা কিনা? কিংবা বিভিন্ন রিপোর্ট হয়েছে আমাদের নামে এবং ছাত্র নেতৃত্বদেরকে ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা, তাদের চরিত্র হনন করা, যেহেতু ছাত্ররাই লেজিটিমেসি ছিল সেই সময়, তো ফলে ছাত্রদেরকে দুর্নীতিবাজ প্রমাণ করা, হেন চেষ্টা নেই যে করা হয় না। বিভিন্ন সাংবাদিক মিডিয়ায় কিন্তু এটা করা হয়েছে। রাজধানীর গুলশান একটি হোটেলে সাংবাদিকদের চোখে জুলাই শীর্ষক অনুষ্ঠানে কথা বলছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম। বাকি অংশ দেখতে চোখ রাখুন সময় টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্মগুলোতে। চলে যাচ্ছি ইমাম মুয়াজ্জিনের ভাতার খবরে। দীর্ঘ ফ্যাসিবাদী শাসন আমলের পর গণতান্ত্রিক যাত্রার 180 দিনেই নির্বাচনী ইশতেহারের বিভিন্ন প্রতিশ্রুতি পূরণ করেছে বিএনপি সরকার, যার মধ্যে অন্যতম ধর্মীয় উপাসনাগুলোতে কর্মরতদের ভাতার আওতায় আনা। নির্দিষ্ট সংখ্যক ইমাম পুরোহিতরা ভাতা পাওয়ার সুফল পেলেও অনেকে এখনও অপেক্ষায়। ভাতার পরিমাণ ও পরিধি দ্রুত বাড়ানোর তাগিদ ধর্মীয় চিন্তাবিদদের। ওয়ালিউল সাকিবের রিপোর্ট। নির্বাচনী ইশতেহারে ইমাম, পুরোহিত, ধর্মযাজক সহ সব ধর্মের উপাসনালয়ে কর্মরতদের ভাতার আওতায় আনার ঘোষণা দেয় বিএনপি। সরকার গঠনের 1 মাসের মাথায় মার্চে পাইলট প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিকভাবে 6017টি ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, সেবায়েত ও ধর্মযাজক সহ মোট 13,949 জনকে দেয়া হয় সম্মানী ভাতা। মাননীয় প্রধানমন্ত্রী এই বাংলাদেশে অবহেলিত ইমাম মুয়াজ্জিনকে একটা সম্মান দান করেছে। সরকার আমাদের যে বেতন দিয়েছে, মোটামুটিভাবে আমার সংসার চালিয়ে যেতে পারি। নির্বাচিত হওয়ার পর প্রথম 6 মাসেই বিএনপি সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের অন্যতম এই ইমাম পুরোহিত ভাতা, যার সুফলও মিলতে শুরু করেছে এর মধ্যেই। আমি 4 মাসের ভাতা পেয়েছি, যেটা আমার জীবনযাত্রার মান উন্নয়নের জন্য সহায়ক হয়েছে। মন্দিরে পুজো অর্চনা করে যা পাইতাম তাতে সংসার সুন্দরভাবে চলতে না। যে বেতনটা দিয়েছে তাতে আমার মোটামুটি ছেলেমেয়ে নিয়ে ভালো থাকতে পারি। সরকার বলছে 2026-27 অর্থ বছরে 86,709টি মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডা এই ভাতার আওতায় আসবে। এর সুফল পাবেন ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত 2.5 লাখের বেশি ইমাম, পুরোহিত, ধর্মযাজক। মসজিদে আওতায় 10 জনের টাকাই ইনশাল্লাহ চলতেছে এবং আমরা কোনো সরকারি কোনো অনুদান পাইনি। কয়েকবার দরখাস্ত নেওয়া হয়েছে, কাগজপত্র জমা নিচ্ছে,
বেতন দেবে, এ পর্যন্ত আমরা কোনো টাকা পয়সা পাইনি। ধর্মীয় চিন্তাবিদরা মনে করছেন সরকারের এই ভাতায় কিছুটা হলেও স্বস্তি মিলবে ধর্মের জন্য জীবন উৎসর্গকারীদের। তবে ভাতার পরিধির পাশাপাশি ধীরে ধীরে পরিমাণও বাড়ানোর তাগিদ তাদের। বর্তমান গভর্নমেন্ট ক্ষমতায় আসার সাথে সাথেই কার্যক্রম শুরু করেছেন। এখন যে 13,000 সামথিং প্লাস মসজিদ, গির্জা, প্যাগোডা বা বিভিন্ন উপাসনালয়ের যারা চার্জে আছেন তাদের ক্ষেত্রে যে সিদ্ধান্ত নিয়ে প্রাথমিকভাবে এগিয়ে যাওয়া হচ্ছে, ইনশাআল্লাহ তাআলা এই সিদ্ধান্ত দ্রুত গতিতে বাস্তবায়িত হচ্ছে এবং এটা আমরা অত্যন্ত পজিটিভলি দেখতেছি। কাজটা শুরু হয়েছে, এই কাজটা তো আগে কখনো এই দিকটা ভাবিনি। এই পদক্ষেপটা আমি অত্যন্ত প্রশংসা করি এবং এটা যদি আওতাটা বাড়ে তাহলে মন্দ। তবে এটার পাশাপাশি একটা কথা আমি বলি, শুধু পুরোহিতদের প্রণামী বা তাদের সহযোগিতা বাড়ালে হবে না, মন্দিরগুলো সংস্কারের ব্যাপারেও একটু সরকারকে হাত দিতে হবে। দেশের সব ধর্মীয় উপাসনালয় ভাতার আওতায় এলেই সরকারের এই উদ্যোগ পরিপূর্ণ সফলতা পাবে বলেও মনে করেন তারা। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। আল কায়েদার সম্প্রসারণ নিয়ে জাতিসংঘের প্রতিবেদন অনুমান নির্ভর বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি বলেন, সরকারের 6 মাসে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে, যদিও তা জনপ্রত্যাশা অনুযায়ী হয়নি বলেও জানান তিনি। আমরা তো সবসময় বলবো আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে পেরেছি, তবে জনপ্রত্যাশা অনুযায়ী উন্নীতকরণের জন্য আরও সময় লাগবে। আমাদের এখন মাত্র 6 মাস পার হলো, এর মধ্যে আমরা অনেক সংস্কার কাজ করেছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশংসনীয় বিভিন্ন উদ্যোগ আপনারা দেখতে পেয়েছেন। আমরা আশা করি 180 দিনের মধ্যে সরকারের বাস্তবায়িত এবং যেগুলো শুরু করেছে ইনিশিয়েটেড অনেক কর্মসূচি, এগুলো প্রশংসিত হয়েছে। আমরা এগুলো আমলে নিচ্ছি না, রিপোর্টও এখনো পড়িনি। তাছাড়া আমি যতটুকু শুনেছি পত্রিকান্তরে, সেটা ওখানে বলা হয়েছে যে তারা একটা এজিউম করেছে আর কি, এটা অনুমান করেছে যে এরকম হতে পারে। তো অনুমান নির্ভর কোনো রিপোর্টের উপর আমরা তো অ্যাকশন করতে পারি না। শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন তা জানে না বাংলাদেশ, তবে আইনি প্রক্রিয়ায় তাকে দেশে ফেরানো হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। এদিকে 71-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় আবুল কালাম আজাদের মৃত্যুদণ্ডের সাজা 1 বছরের জন্য স্থগিত চেয়ে আপিল করেছেন তিনি। শুনানির জন্য 31 আগস্ট দিন ধার্য করেছেন আপিল বিভাগ। 71-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় 2013 সালে মাওলানা আবুল কালাম আজাদকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি প্রকাশ্যে আসেন এবং সরকারের কাছে সাজা স্থগিত চান। সোমবার আপিল বিভাগে আবুল কালাম আজাদের মামলার আপিল গ্রহণযোগ্য হবে কিনা তার শুনানির দিন ধার্য ছিল, কিন্তু এদিন জানা যায় আপিল বিভাগে ফাঁসির রায় 1 বছরের জন্য স্থগিতের আদেশ করেছেন তিনি। সেই সঙ্গে সংবিধানের 104 অনুচ্ছেদ অনুযায়ী ন্যায় বিচার চেয়েছেন। তার এই কনভিকশন এবং সেন্টেন্সের বিরুদ্ধে একটি আপিল দায়ের করেন। সেই আপিলটি বর্তমানে আছে। তারা আজকে একটা আবেদন করেছিলেন যে সরকার যে 1 বছরের জন্য তার রায়ের কার্যকারিতা স্থগিত করেছে সেটি এক্সটেনশনের জন্য। আমরা আজকে এই এক্সটেনশন আদেশের বিরোধিতা করেছি। আমরা বলেছি যে এই আপিলটি মোটেই রক্ষণীয় নয় এবং এটাকে খারিজ করার জন্য, ডিসমিস করার জন্য আমরা আবেদন করেছি। মাওলানা আবুল কালাম আজাদের উপরে ইনজাস্টিস হয়েছে, সেই সময় এটা একটা ক্যাঙ্গারু ট্রায়াল ছিল, এটা সকলে জানে। আমরা ন্যায় বিচার চাই। এছাড়া শেখ হাসিনা প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, তিনি ভারতে কোন স্ট্যাটাসে আছেন তা এখনো জানে না বাংলাদেশ। আইনি প্রক্রিয়ায় তাকে ফেরানো হবে। শেখ হাসিনা কি স্ট্যাটাসে ওখানে আছেন এটি কিন্তু আমরা ক্লিয়ার এখন পর্যন্ত জানি না। শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার জন্য যে আবেদন, এটা একটি আইনি প্রক্রিয়া। সেই আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে আনার জন্য বাংলাদেশ সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। এদিকে ট্রাইব্যুনালে চলমান ওবায়দুল কাদের, নাসিম আলী আরাফাত, পরশ, সাদ্দাম ওইনানের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় সর্বোচ্চ সাজা চায় প্রসিকিউশন। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। রাতভর ভারী বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম নগরীর নিচু এলাকা। চকবাজার, কাতালগঞ্জ, পাঁচলাইশ এলাকার সড়ক থেকে অলিগলিতে জলাবদ্ধতা। রিয়াজুদ্দিন বাজারে পানিতে ডুবে নষ্ট হয়েছে লাখ লাখ টাকার বই। জলজট নিরসনে কাজ করছে সিটি কর্পোরেশন।
ভোর থেকে ভারী বৃষ্টিতে পানির নিচে আগ্রাবাদ, চকবাজার, কাতালগঞ্জ সহ নগরীর নিচু এলাকা। কোথাও সড়কে হাঁটু পানি, কোথাও কোমর সমান পানি মারিয়েই পরীক্ষা কেন্দ্রে যেতে হয়েছে এইচএসসি পরীক্ষার্থীদের। অবস্থা তো খুব শোচনীয়, প্রায় ওই এক কোমরের কাছাকাছি। প্রায় সময় উঠা আজকে বেশি উঠা আজকে সব ডুবে গেছে। আমরা এখন ভোগান্তিতে পড়ে গেছি। সড়ক তলিয়ে থাকায় বিকল হয় বিভিন্ন যানবাহন, এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। জলাবদ্ধতা নিরসনে মাঠে সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। পানির অবস্থা ভয়াবহ, এখানে সব জায়গায় কাতালগঞ্জ, এরপরে চকবাজারে, এরপরে ওই স্কুলের এখানে সব জায়গায় পানি। আজকে পরীক্ষা চলতেছে, বাচ্চাদের স্কুলে যাওয়া আসা বেশি সমস্যা হচ্ছে। গাড়ির মধ্যে বিভিন্ন ধরনের পলিথিন আবর্জনা লেগে যাচ্ছে। আমরা গাড়ি চালাতে সমস্যা হয়, মাঝে মাঝে বন্ধ হয়ে যায় গাড়িটা। কাজের কারণে একটু এবার পানি নামতে বিঘ্ন হচ্ছে। ড্রেনগুলো কন্টিনিউয়াস আমরা ক্লিন রাখছি, সো দ্যাট পানির প্রবাহটা ঠিক থাকে। দেখে মনে হচ্ছে খাল, কিন্তু এটি চট্টগ্রাম নগরীর ব্যবসায়িক কেন্দ্র রিয়াজউদ্দিন বাজারের গলি। ভারী বৃষ্টিতে ডুবেছে অলিগলি, দোকানপাট। পানিতে ভিজে নষ্ট হয়েছে 10 থেকে 15 লাখ টাকার বই। অনেকগুলো বই ছিল সব পানিতে, নিচেগুলো যখন ভিজে গেছে উপরে সবগুলো নিচে পড়ে গেছে। এখন তো সব আমরা ফেলে দিতে হচ্ছে, এগুলো কোনো কাজে আসবে না। দোকানের এক কোমর পর্যন্ত পানি হয়ে গেছে। আমাদের 10 থেকে 12 লক্ষ টাকার মিনিমাম বই নষ্ট হয়েছে। আবহাওয়া অফিস বলছে সোমবার সকাল 9টা পর্যন্ত গত 24 ঘন্টায় চট্টগ্রামে 189 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। এই মুহূর্তে নগরীর চকবাজারে আছেন সহকর্মী শফিকুল আলম। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। শফিক, আসলে চট্টগ্রামের যে জলাবদ্ধতা সেটি সম্পূর্ণ নির্ভর করে বৃষ্টির উপর এবং জোয়ারের উপর। যেহেতু এখন কর্ণফুলীতে ভাটা ঠিক 1.5 ঘন্টাতে 2 ঘন্টা ধরে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, সেক্ষেত্রে এখন পানি একেবারে নেমে গেছে। এই যে চট্টগ্রামের যে নিচু এলাকা বলা হচ্ছে, আমি এখানে একটু বৃষ্টি হলে কিন্তু পানি উঠে কাতালগঞ্জ এলাকায় পানি নেমে গেছে এবং চকবাজার এলাকায় এবং এই যে আশেপাশে যে এলাকা পানি উঠে সেগুলো নেমে গেছে। তবে শহরের বাইরে যেগুলো ডোবা এলাকা রয়েছে, যেগুলো নিচু এলাকা রয়েছে, সেখানে সবসময় কিন্তু পানি থাকে, সেখানে কিন্তু পানি আছে। যেহেতু ডোবা এলাকা এগুলো শহরের বাইরের এলাকা, তো এই মুহূর্তে আপনারা দেখানোর চেষ্টা করছি কিছু কিছু পানি আছে, এগুলো কিন্তু একেবারে কিন্তু নেমে যাচ্ছে বলে। তবে আবহাওয়া অফিস বলছে এখন বৃষ্টি হওয়ার আর কোনো সম্ভাবনা নাই। তারা সকাল 9টা পর্যন্ত কিন্তু 179 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। এটা প্রচুর বৃষ্টি ছিল, সে কারণে কিন্তু চট্টগ্রামের জামালখান, চকবাজার, আগ্রাবাদ সহ বিভিন্ন এলাকা কিন্তু সকাল 9টা পর্যন্ত ডোবা ছিল। এতে করে কিন্তু সাধারণ মানুষের ভোগান্তি হয়, বিশেষ এইচএসসি পরীক্ষার্থী যারা যাচ্ছিল তাদের ভোগান্তি হয়। আরেকটি কথা জানিয়ে রাখি, আজকে কিন্তু ব্যতিক্রমে একটি ঘটনা ঘটে। চট্টগ্রামে যে রিয়াজউদ্দিন বাজার রয়েছে সেখানে কিন্তু পানি উঠেছে। যে বই, বিশেষ করে 4-5টি বইয়ের দোকান ডুবে গেছে, সেটা তারা বলছে 10 থেকে 15 লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেখানে জোতা, ছাতা সহ বিভিন্ন দোকানে কিন্তু পানি উঠাতে কিন্তু তাদের ক্ষতিমুখে পড়তে হয়েছে। তো এই মুহূর্তে যেটি একেবারে বলতে পারি, এক বাক্যে যেটি বলতে পারি, যেহেতু বৃষ্টি নেই সেক্ষেত্রে পানি একেবারে নেমে গেছে বিভিন্ন সড়ক থেকে। তারপরে এইরকম কোনো কিছু কিছু এলাকায় এরকম একটু আটটু বা গোড়ালি সমান পানি রয়েছে, যেখান দিয়ে বিভিন্ন যানবাহন এবং সাধারণ মানুষ কিন্তু অনায়াসে যেতে পারে। তো যেটি বলা যায়, চট্টগ্রামের জলাবদ্ধতা আসলে সবসময় এক বিষয়ের উপর নির্ভর করে, সেটি হচ্ছে দীর্ঘস্থায়ী বৃষ্টি হলে কিন্তু জলাবদ্ধতা হয়, আরেকটি হচ্ছে জোয়ার হলে কর্ণফুলী সেটি বৃষ্টি হয়। এখন যেহেতু বৃষ্টি নেই সেখানে জলাবদ্ধতা অর্থাৎ পানি নেমে গেছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত হয়েছিলাম চট্টগ্রাম থেকে। চ্যালেঞ্জিং হলেও তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে চায় সরকার। প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে জনগণের স্বার্থে টেকসই সমাধানে জোর দেয়া হচ্ছে বলে জানান পানি সম্পদ মন্ত্রী। তিস্তার পানি বন্টন সমস্যার দীর্ঘস্থায়ী সমাধান ও উত্তরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কৌশলগত পরিকল্পনার কথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী। তিস্তা নদীর টেকসই ব্যবস্থাপনা শীর্ষক সেমিনারে একথা বলেন তারা। শুষ্ক মৌসুমে পানির জন্য হাহাকার, বর্ষায় বন্যা আর নদী ভাঙনে তাণ্ডব। তিস্তার এমন বৈপরীত্যে বিপর্যস্ত তিস্তা পাড়ের মানুষের জীবন। তিস্তার এই সংকট উত্তরণে পানি সম্পদ মন্ত্রণালয় ও বুয়েটের পানি সম্পদ প্রকৌশল বিভাগের যৌথ আয়োজনে তিস্তা নদীর টেকসই ব্যবস্থাপনা শীর্ষক সেমিনার আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে পানি সম্পদ মন্ত্রী বলেন, তিস্তা প্রকল্প বাস্তবায়ন উত্তরবঙ্গের জন্য একটি অঙ্গীকার। প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেয়া হবে। অল্প সময়ের ভিতরে আমি কাজটা শুরু করতে চাই। কিভাবে করা যাবে, কতটুকু গ্রহণযোগ্য হবে, নদীর গতি প্রকৃতি কি হবে, ভবিষ্যতে এটা কতটুকু কার্যকারী থাকবে কি থাকবে না,
এ বিষয়ে তা আপনারা মতামত দিবেন। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার তিস্তা পরিকল্পনা বাস্তবে রূপ দিতে বদ্ধপরিকর জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। এক একজন বিশেষজ্ঞ এক এক ধরনের মতামত দিয়েছেন। এখানে বিশেষ করে যারা পানি বিশেষজ্ঞ তাদের মতামতটাকে আমরা খুব প্রাধান্য দিচ্ছি। সব কিছু মিলে সব সাইড আমাদেরকে মেনটেন করেই চলতে হবে দেশের জন্য, দেশের উন্নয়নের জন্য এবং আমাদের উত্তরবঙ্গের দীর্ঘদিনের এই যে নদীভাঙ্গা মানুষ তাদের জন্য যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টটাকে বাস্তবায়িত করা। তিস্তায় পানির ন্যায্য হিস্সা নিশ্চিতে ভারতের সঙ্গে চুক্তির দাবি জানান বক্তারা। অন্যান্য প্রকৌশলী রিমু সিদ্দিক, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্য সংবাদ। জ্বালানি সংকটকে টেক্সটাইল খাতে রফতানি বাড়ানোর পথে বড় বাধা হিসেবে উল্লেখ করে দ্রুত এই সংকটের সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে রাজধানী ফার্মগেটে বাংলাদেশ চায়না টেক্সটাইলে কনফারেন্স মন্ত্রী বলেন, বিগত সময়ে রাজনৈতিক বিবেচনায় গড়ে ওঠা অনেক প্রতিষ্ঠানই প্রত্যাশিত ভূমিকা রাখতে পারেনি। তাই টেক্সটাইল খাতের প্রতিষ্ঠানগুলোকে এবার কার্যকর ও যুগোপযোগী করে গড়ে তুলবে সরকার। এ লক্ষ্যে ভবিষ্যতে দেশের টেক্সটাইল ইনস্টিটিউটগুলোকে চীনা কারিকুলামের সঙ্গে সমন্বয় করা হবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। এখনো বাংলাদেশের টেক্সটাইল থেকে বেনিফিট পাওয়ার অনেক সময় আছে এবং অনেক সুযোগও আছে। এখন আসলেই সময় এসছে ম্যানমেড ফাইবার ভ্যালু এডিশনে যাওয়ার এবং সেখান থেকে আমাদের যে 38-39 বিলিয়নের এক্সপোর্ট সেটাকে অন্তত দ্বিগুণ করার এখনো পর্যাপ্ত সুযোগ আছে। জ্বালানি একটা বাধা, কিন্তু সেটা গার্মেন্টসের জন্য না, মূলত সেটা টেক্সটাইলের জন্য। এই সমস্যারও সমাধান হবে। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি। বিদেশি শিক্ষার্থীদের বাংলাদেশে পড়াশোনার সুযোগ বাড়াতে ভিসা নীতি আরও সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নম এহসানুল হক মিলন। সকালে রাজধানীর হোটেল শেরাটনে কিউএস বাংলাদেশ ফোরাম 2026 আয়োজিত বাংলাদেশের উচ্চশিক্ষার ভবিষ্যৎ নিয়ে আলোচনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, ভিসা প্রক্রিয়া সহজ হলে বাংলাদেশে বিদেশি শিক্ষার্থীদের আগ্রহ ও অংশগ্রহণ আরও বাড়বে। মন্ত্রণালয় প্রাথমিক সহ শিক্ষা খাতের বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আনছে জানিয়ে শিক্ষার্থীদের স্কুলমুখী করতে খেলাধুলা, গান, আবৃত্তি, বিতর্ক কার্যক্রম বাড়াতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। আগামীর বাংলাদেশ করতে সরকার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছে বলে জানান শিক্ষামন্ত্রী। ফরেন স্টুডেন্ট অ্যাট্রাক্ট করতে হলে ভিসা পলিসিটাকে ইজি করতে হবে এবং আমরা ক্যাবিনেটে আলোচনা করেছি। নেক্সট ক্যাবিনেট মিটিংয়েই এই ভিসা পলিসি নিয়ে আমাদের একটা নির্দেশনা আসছে। সেখানে সকল ভিসা পলিসি ইজি করা হচ্ছে যেন ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট হয়। আগামী 2-1 ক্যাবিনেট মিটিংয়ের মধ্যে এটা পাস হয়ে আসবে। জানাবো দেশের বাইরের খবর। আজ শেষ হচ্ছে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ। তবে আলোচনা থমকে থাকায় সময়সীমা বাড়ানো নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, খুব শীঘ্রই হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে। হরমুজ নিয়ে ট্রাম্পের এমন মন্তব্যের পরই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের সেনাপ্রধান আমির হাতিমির হুঁশিয়ারি, হরমুজ রক্ষায় নিয়োজিত ইরানি বাহিনী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পা ভেঙে দিতে পারে। তার দাবি, পারস্য উপসাগর, ওমান সাগর ও হরমুজ প্রণালীতে এখন মার্কিন বাহিনীর প্রবেশের সুযোগ নেই। এরই মধ্যে মার্কিন সেনা হত্যা বা আটকের জন্য $30,000 পুরস্কার ঘোষণা করেছেন হাতিমি। তেহরানে দেয়া বক্তব্যে তিনি বলেন, কোনো ইরানি ব্যক্তি মার্কিন সেনাকে আটক বা হত্যা করতে পারলেই ইরানি জনগণের পক্ষ থেকে তাকে পুরস্কৃত করা হবে। এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েল সহ ইরানের কাছে শত্রুভাবাপন্ন হিসেবে বিবেচিত বা যোগাযোগকে অপরাধ হিসেবে গণ্য করার বিল অনুমোদন করেছে ইরানের পার্লামেন্ট। শিউলি রোজা, সময় সংবাদ। খেলার খবর। বাংলাদেশের কাছে লজ্জাজনক হারের পর আরও বড় দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া। ডারউইন টেস্টে আইসিসি নিয়ম ভেঙে বড় শাস্তির মুখে অজিরা।
অস্ট্রেলিয়ান গণমাধ্যমে দাবি স্লো ওভার রেটের কারণে $44,000 জরিমানা গুনতে হবে প্যাট কামিন্স, ডেভিড হেডদের। এছাড়া আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপেও 4 পয়েন্ট কাটা যাবে অজিদের। 9 উইকেটে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, আর অজিদের 149 বছরের টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় লজ্জা। প্যাট কামিন্সদের সব জায়গা থেকেই সইতে হচ্ছে সমালোচনা। এরই মাঝে এবার মাথার ওপর আইসিসির নিয়ম ভাঙার অভিযোগ। অস্ট্রেলিয়ার পুরো দলই এখন অপেক্ষায় বড় শাস্তির। ডারউইন টেস্টের তৃতীয় দিনে অস্ট্রেলিয়ার বোলিং করার কথা ছিল 90 ওভার, কিন্তু অজিরা করেছে 86 ওভার, 4 ওভার কম। আর এই 4 ওভারই অস্ট্রেলিয়ার জন্য বড় বিপদের শঙ্কা। আইসিসির নিয়ম অনুযায়ী নির্ধারিত সময় ওভার শেষ করতে না পারলে স্লো ওভার রেটে শাস্তির বিধান আছে, আর সেই হিসাবে প্রতি ওভারের জন্য ম্যাচ ফির 5% জরিমানা করা হতে পারে। অর্থাৎ অজিরা মোট 4 ওভার কম করেছে, পুরো দলের ম্যাচ ফির 20% জরিমানা হওয়ার শঙ্কায় অজিরা। একাদশের প্রত্যেক খেলোয়াড়ের $20,000 ম্যাচ ফির মধ্যে জরিমানা গুনতে হবে $4,000 অস্ট্রেলিয়ান। 11 জনকে গুনতে হবে মোট $44,000। তবে শুধু জরিমানায় নয়, অজিদের এই অপরাধের প্রভাব পড়তে পারে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও। 4 ওভার কম করার কারণে নিয়ম অনুযায়ী 4 পয়েন্ট কেটে নেওয়া হতে পারে অস্ট্রেলিয়ার, যদিও এখনও আনুষ্ঠানিকভাবে শাস্তির বিষয়ে কোনো ঘোষণা দেয়নি আইসিসি। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে 84 পয়েন্ট নিয়ে এখন সবার উপরে অস্ট্রেলিয়া। তবে 4 পয়েন্ট কমলেও খুব একটা অসুবিধা হবে না অজিদের, কারণ পয়েন্ট পার্সেন্টেজ কমবে না। অন্যদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ে 66.67 পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থান পাকাপোক্ত করেছে বাংলাদেশ। যদিও প্রথম ইনিংসে টাইগাররাও ধীরগতির বোলিং করেছে, তবে 53 ওভারে অজিদের অল আউট করতে পারায় শাস্তি থেকে বেঁচে যাচ্ছে বাংলাদেশ। তামিম হোসেন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। সরকারের 180 দিন পূর্তিতে জবাবদিহিতার মঞ্চে মন্ত্রী উপদেষ্টারা। প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর, ধ্বংসস্তূপ মেরামতের চেষ্টা। জ্বালানি খাতে 40,000 কোটি টাকা বাড়তি বরাদ্দ। ইসির প্রস্তুতি শেষ হলে স্থানীয় নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ। চলতি অর্থ বছরের মধ্যেই শেষ হবে ভোট গ্রহণ। বরাদ্দ 6,000 কোটি টাকা, জানালেন প্রতিমন্ত্রী। এবং চট্টগ্রামের দুঃখ, জলাবদ্ধতা। ভারী বৃষ্টি হলে তলিয়ে যায় বন্দনগরীর প্রধান সড়ক থেকে অলিগলি। পানিবন্দী মানুষের দুর্ভোগ চরমে। এ ছিল দুপুরের সময়। এরপর বিভাগীয় সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী সাবরিনা মজুমদার। তামিম, ধন্যবাদ আপনাকে। বিভাগীয় সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।